এবার নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে অপারেশন থিয়েটার থেকে তুলে এনে সপাটে চড় মারল সার্থক। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা ঠিক করা সেই ডক্টরের আন্ডারে স্রোতের সন্তানটাকে অ্যাবর্ট করার জন্য স্রোতকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে রিসেপশনে যখন সার্থক স্রোত সম্পর্কে যাচাই বাছাই করার পর জানতে পারে যে স্রোতস্বিনীর আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে, তাও আবার সন্তান অ্যাবর্ট করার জন্য, ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে নীলাঞ্জনা, আমি যেটা সন্দেহ করেছিলাম অবশেষে সেটাই সত্য হলো, এবং এই যাত্রা যে তুমি কোনো মতে আমার কাছ থেকে ক্ষমা পাবে না সেটা তো আছে, কিন্তু তার পাশাপাশি স্রোত আমি তোমাকে আর কোনোদিনও ক্ষমা করবো না, এবং এর জন্য তোমাকে অবশ্যই পে করতে হবে, কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই মুহূর্তে যখন অপারেশন শুরু হতে নেবে এবং স্রোতকে ইঞ্জেকশন পুশ করতে নেবে, ঠিক সেই মুহূর্তেই সেই অপারেশন থিয়েটারের মধ্যে সার্থক ঢুকে পড়ে এবং ডক্টরের হাত চেপে ধরে এবং বলতে থাকে যে খবরদার, এই ইঞ্জেকশন যদি আমার স্ত্রীর গায়ে পুশ করা হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই গোটা হসপিটাল কিন্তু আমি বন্ধ করে দেবো, এক্ষুনি আমি পুলিশ ডাকবো। ঠিক সেই মুহূর্তেই যখন সেই ডক্টর বলতে থাকে যে দেখুন, যা কিছু হচ্ছে সেটা পেশেন্টের সম্মতি নিয়েই হচ্ছে স্যার, তাহলে আপনি আপত্তি করার কি, এবং আপনি অপারেশন থিয়েটারের ভেতরে ঢোকার পারমিশনটাই বা কী করে পেলেন। ঠিক সেই মুহূর্তে যখন সার্থক বলতে থাকে যে আমি নিজেও একজন ডক্টর, তার জন্য আমি পারমিশনটা পেয়েছি, কিন্তু আপনার যে এবার কী অবস্থা আমি করবো সেটা আপনি শুধু দেখুন, কারণ হাজব্যান্ডের পারমিশন ছাড়া আপনি কী করে অপারেশনটা করতে চলেছিলেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন স্রোতকে সেখান থেকে তুলে নিয়ে এসে বাইরে, ওটির বাইরে সার্থক সপাটে চড় মারে এবং বলতে থাকে যে লজ্জা করছে না, তুমি নিজ হাতে ঈশ্বরের দেওয়া এত বড় একটা আশীর্বাদকে তুমি ফেলতে চলেছিলে, এই ঈশ্বরের আশীর্বাদটাকে তুমি নষ্ট করার কথা মাথায় বা আনলে কী করে বলো তো, এবং এই এত বড় একটা সিদ্ধান্ত তুমি একা কী করে নিলে বলো তো স্রোত। তোমার লজ্জা করো না? তুমি একবার ভেবে দেখেছো এই সন্তানটা যতটা তোমার ঠিক ততটাই এই সন্তানের উপর আমারও অধিকার আছে, এবং এই সন্তানটাকে তুমি একাই নষ্ট করার সিদ্ধান্ত নিয়ে ফেললে, তাও আবার তোমার এই কুৎসিত মন মানসিকতার মেজদি ভাইয়ের জন্য। তোমার মেজদি ভাই কী মনে করেছিল যে আমাকে আড়ালে রেখে সে তোমাকে দিয়ে তোমার গর্ভে এই সন্তানটাকে নষ্ট করে ফেলবে, যাতে করে কিনা তার বরাবর হয়ে যায়, কারণ সে কোনোদিনও মা হতে পারবে না, সেই দুঃখটা তো সে কারো কাছে প্রকাশ করতে পারে না, তার জন্য সে তার চোখের ধারের সামনে যাকেই পায় তাকেই সন্তান নষ্ট করে দেওয়ার উপদেশ দিতে থাকে, এবং সেই একই কাজটা তোমার সঙ্গে করার জন্য সে তোমাকে উপদেশটা দিয়েছে, এবং তুমি বিন্দুমাত্র নিজের মাথা না খাটিয়ে তুমি রীতিমতো তার সিদ্ধান্তে রাজি হয়ে গিয়েছো, এবং তার ঠিক করা সেই ডক্টরের কাছে এসে তুমি গোপনে এই সন্তানটাকে অ্যাবর্ট করার সিদ্ধান্ত অবধি নিয়ে ফেলেছিলে। তোমার লজ্জা করলো না স্রোত? এখন জবাব দিচ্ছ না কেন? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে, সার্থক তুমি ভুল করছো, তুমি মেজদি ভাইকে কেন দোষারোপ করছো বলো তো। মেজদি ভাই যা কিছু বলেছে সেটা তো সম্পূর্ণরূপে ঠিক কথাই বলেছে। এই বয়সে যদি আমি বাচ্চা মানুষ করতে বাড়িতে বসে পড়ি তাহলে তো আমার ক্যারিয়ারটাই সম্পূর্ণরূপে উচ্ছন্নে চলে যাবে, এবং আমি আর কোনোদিনও আমার বাবার ফেলে রেখে যাওয়া সেই স্বপ্ন পূরণ করতে পারবো না, তাহলে আমার স্বপ্নটার কী হবে পরে ভেবে দেখেছো সার্থক? তুমি শুধুমাত্র তোমার সন্তানের কথা ভেবে যাচ্ছ, এদিকে তুমি আমার কথা একবার ভেবে দেখেছো? তুমি যদি ভালোবাসো তাহলে অবশ্যই তুমি আমার স্বপ্নের কথা অন্তত ভাবতে, আমার স্বপ্নেরও দাম দিতে। ঠিক সেই মুহূর্তে নিরু বলতে থাকে যে স্রোত, তুই একদম সার্থকের কথায় কান দিবি না, এই লোকটা রীতিমতো নিজের স্বার্থের কথা ভাবছে, ও কোনো মতে ভাবছে না একবারও তোর জীবনের কথা। অন্যদিকে সার্থক বলে থাকে যে স্রোত, মা হওয়াটাই জীবনের শেষ নয়, বরঞ্চ ও নতুন একটা অধ্যায়ের শুরু, সেই কথাটা সবসময় মাথায় রাখবে, এবং এতে কোনো রকম কোনো খারাপ হবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।